প্রত্যেকেরই নিজস্ব মতামত রয়েছে, প্রত্যেকেরই নিজস্ব যুক্তি রয়েছে, কিন্তু কোন যুক্তিটা বাস্তবসম্মত আপনি কি জানেন? 1946 সাল 16ই আগস্ট ডিরেক্ট অ্যাকশন ডে কিন্তু বাঙালি ভুলবে না, আর যেই ভুলে যান সেই দিনই কিন্তু তৈরি হয়ে গেছিল পশ্চিম বাংলার রূপরেখা। সোহরাবর্দী সেই সময় অবিভক্ত বাংলার হত্যাকর্তা বিধাতা, তিনি চেয়েছিলেন যে এই কলকাতাটা অবশ্যই পাকিস্তানের হোক, আর সেই কারণেই তিনি কলকাতাতে ডিরেক্ট অ্যাকশন ডের ডাক দিয়েছিলেন। এই কলকাতাকে নেওয়ার জন্যই কিন্তু মেন হিংসার ঘটনা হয়েছিল সোহরাবর্দীর নেতৃত্বে। যেই দিনে এবার বর্তমান বিজেপি সরকার পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করেছে, সেই দিনটা 1947। কি ঘটেছিল? শরৎচন্দ্র বসু সেই সময় ফরওয়ার্ড ব্লকের ছিলেন, তার আগে তিনি কংগ্রেস করতেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সোহরাবর্দীর সঙ্গে মিলে তিনি চেয়েছিলেন যে ইউনাইটেড বেঙ্গল হোক। কেন? পূর্ববঙ্গ, সেখান থেকে পূর্ব পাকিস্তান, তারপর বাংলাদেশ। একদিকে যেমন এত পরিবর্তন, অন্যদিকে একটি পরিচয় বহন করে চলেছে পশ্চিমবঙ্গ সেই 1947 সাল থেকে। পশ্চিমবঙ্গ দিবস সেটা কোন দিন? 20শে জুন নাকি পয়লা বৈশাখ? এই নিয়ে এখন বিতর্ক, জল্পনা নানা দিকে। সবার এক একটা মত। কেউ 20শে জুনের পক্ষে সওয়াল করছেন, কেউ আবার পয়লা বৈশাখের পক্ষে সওয়াল করছেন। প্রত্যেকেরই নিজস্ব মতামত রয়েছে, প্রত্যেকেরই নিজস্ব যুক্তি রয়েছে, কিন্তু কোন যুক্তিটা বাস্তবসম্মত আপনি কি জানেন? সেই প্রশ্নের উত্তরই খুঁজবো আজকের এই রণক্ষেত্রের এপিসোডে। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের যে হেডলাইন সেটাই হলো সেই প্রশ্নটাকে উস্কে দেয়, যা পশ্চিমবঙ্গ দিবস আসলে কোন দিন, 20শে জুন নাকি পয়লা বৈশাখ? প্রথমত আপনাদের বলে রাখি, 20শে জুনের একটি মাহাত্ম্য রয়েছে, তার অবশ্যই আমি ব্যাখ্যা আপনাদের সামনে করব। অন্যদিকে পয়লা বৈশাখেরও একটি মাহাত্ম্য রয়েছে, তারও ব্যাখ্যা আপনাদের সামনে করব। কিন্তু সেটা জানতে হলে আগে জানতে হবে যে কেন বাংলা বিভক্ত হলো, কি কারণে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা আলাদা হয়ে গেল, ঠিক কবে প্রথম এই ঘটনা ঘটেছিল এবং তার প্রভাব এই মুহূর্তে বর্তমানে কতটুকু পড়ছে সেদিকটা। তাহলে শুরুতেই আপনাদের আমি দেখাবো যে প্রথমত বঙ্গভঙ্গ বললেই 1905 সালের কথা সবার স্মৃতিতে আসে। কি ঘটেছিল 1905-এ? ব্রিটিশ শাসনামলে বাংলা প্রদেশ যখন বেঙ্গল প্রেসিডেন্সি ছিল, সেটি ছিল অত্যন্ত বৃহৎ। এতে বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা অন্তর্ভুক্ত ছিল। জনসংখ্যা ও আয়তনের কারণে প্রশাসনিক ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ে, যেটা ইংরেজদের দাবি ছিল। তাই পূর্বাঞ্চল, বর্তমানে যেটা বাংলাদেশের অংশ, সেটা অবহেলিত হতো বলে এটা ব্রিটিশ সরকারের দাবি ছিল। আর সেই কারণে 1899 সাল থেকে 1905 সালের মধ্যে যখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন, তিনি এই বেঙ্গল প্রেসিডেন্সিকে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথমবার। প্রধান কারণ হিসেবে তিনি প্রশাসনিক সুবিধা উল্লেখ করা হয়, কিন্তু অনেকে এটিকে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো, এই নীতিতেই কিন্তু দেখেছিল। আর সেখান থেকেই শুরু হয়ে যায় ব্রিটিশ শাসনামলের ডিভাইড অ্যান্ড রুলের যে তত্ত্ব। বলছে নীতির অংশ হিসেবে দেখেন হিন্দু অধ্যুষিত পশ্চিমাঞ্চল এবং মুসলিম অধ্যুষিত পূর্বাঞ্চলকে আলাদা করে জাতীয়তাবাদী আন্দোলন দুর্বল করার চেষ্টা ছিল বলে অভিযোগ ওঠে। বিপ্লবী যারা ছিল তাদের বক্তব্য ছিল আসলে বেঙ্গল প্রেসিডেন্সিকে বিভক্ত করে দেওয়ার একটাই মূল উদ্দেশ্য ব্রিটিশ শাসকদের, তা হলো জাতীয়তাবাদী আন্দোলনকে আরও দুর্বল করে দেওয়া। কেন? ভেঙে গেলে, মুসলিম আলাদা হয়ে গেলে, হিন্দু আলাদা হয়ে গেলে তারা নিজেদের ভারতবাসী পরিচয় দিয়ে আর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবে না, এটা তাদের খুব আশ্বস্ত করেছিল। আর সেই কারণেই শুরু হয়েছিল প্রথম বঙ্গভঙ্গের খেলা। 19শে জুলাই 1905 সালে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় বঙ্গভঙ্গ হবে এবং 16ই অক্টোবর 1905 সালে এটি কার্যকর হয়ে যায়। কিভাবে হয়? পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠিত হয়, তার রাজধানী করা হয় ঢাকাকে। এখানে ছিল চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ইত্যাদি জেলা এবং অসমও এর অন্তর্ভুক্ত ছিল। এই যে
পুরো এই জায়গাটা পুরো পূর্ববঙ্গ করে দেওয়া হলো। অন্যদিকে এর জনসংখ্যা প্রায় 3,10,00,000 ছিল, তার মানে এইখানেই 3 কোটি মানুষ ছিল, ভেবে দেখুন। আর পশ্চিম বাংলা একটি হয় যেখানে বিহার ওড়িশা যুক্ত হয়, এর কলকাতা করা হয় রাজধানী, এখানে হিন্দু ছিল সংখ্যাগরিষ্ঠ, এখানেও প্রায় জনসংখ্যা সমানই ছিল। প্রতিক্রিয়া এবং আন্দোলন, এই ঘটনার পরেই কিন্তু হিন্দু সম্প্রদায়, বিশেষ করে বাঙালি হিন্দু বুদ্ধিজীবী ও জমিদার শ্রেণী এর তীব্র বিরোধিতা করে। তারা এটিকে বাঙালি জাতীয়তাবাদের উপর আঘাত হিসেবে দেখতে শুরু করে। অন্যদিকে স্বদেশী আন্দোলন শুরু হয়ে যায়, ব্রিটিশ পণ্য বয়কট, স্বদেশী পণ্য ব্যবহার, জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা ইত্যাদি ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুর তার নেতৃত্বে রাখি বন্ধন দিবস পালন করা হয়। কেন? হিন্দু মুসলিমকে যে আলাদা করার চেষ্টা ইংরেজরা করেছিল সেটাকে আবার একটি ঐক্যের প্রতীক হিসেবে দেখানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের এই আন্দোলন ছিল, এই কর্মসূচি ছিল বলতে পারেন। মুসলিম নেতৃত্ব যেমন নবাব সালিমুল্লাহ অনেকে এটিকে সমর্থনও করেন, কারণ পূর্ব বাংলায় তাদের প্রশাসনিক সুবিধা বাড়বে বলে মনে করেন। এর ফলে সাম্প্রদায়িক বিভেদও বাড়ে। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। প্রবল গণ আন্দোলনের চাপে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয়। বাংলা পুনরায় একত্রিত হয়, তবে বিহার ওড়িশা তখন থেকেই আলাদা হয়ে গিয়েছিল। তারপর যে বাংলার ম্যাপটা এসেছিল সেটা এই মুহূর্তে আপনি বাংলাদেশ এবং পশ্চিম বাংলাকে মিলিয়ে যেটা হবে সেইটা। তার পরবর্তীতে আরও একটি বঙ্গভঙ্গ আমরা দেখেছি, ইতিহাস ঘাটলে জানা যায় 1947, এবং সেটাই সবচেয়ে বড় আঘাত এখনও মানুষের মনে রয়ে গিয়েছে। কি ছিল সেটি? ভারত বিভাগের সময় বাংলা আবার ভাগ হয়, পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয়, পরে সেটা পূর্ব পাকিস্তান 1971 সালে, যার নাম হয় বাংলাদেশ। আর পশ্চিমবঙ্গ ভারতে থেকে যায়, এটি ধর্মীয় ভিত্তিতে দ্বিজাতি তত্ত্ব হয় এবং ব্যাপক সহিংসতা এবং উদ্বাস্তু সমস্যা দেখা দেয়। আপনারা দেখেছেন, সবাই জানেন যে 1947 সালের পর, দেশ ভাগের পর কিন্তু বাংলাদেশ থেকে, যেটা তখন পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছিল, সেই পূর্ব পাকিস্তান থেকে দলে দলে হিন্দু মানুষ তারা এই বাংলায় মানে পশ্চিম বাংলায় এসে তারা আস্তানা গাড়ছিল। অন্যদিকে পশ্চিম বাংলা থেকে কিন্তু সেই রকমভাবে তুলনায় ততোধিক মুসলিম তারা পূর্ব পাকিস্তানে যেতে চায়নি বা যায়নি। এর প্রভাব কি পড়েছিল? 1905-এর বঙ্গভঙ্গ ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে গণ আন্দোলনে রূপান্তরিত করে। স্বদেশী আন্দোলন থেকে বিপ্লবী জাতীয়তাবাদের উত্থান ঘটে। অন্যদিকে হিন্দু মুসলিম সম্পর্কে ফাটল ধরে, যা পরবর্তীতে 1947-এর বিভাগকে প্রভাবিত করে। বাঙালি জাতীয় চেতনা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়, আর সেখান থেকেই শুরু হিংসার ঘটনা। মনে আছে 1946 সাল, ডিরেক্ট অ্যাকশন ডে। সোহরাওয়ার্দী সেই সময় পশ্চিমবঙ্গের প্রিমিয়ার, যাকে প্রধানমন্ত্রী বলা হয়, কি বলছে? 1946 সালের ডিরেক্ট অ্যাকশন ডে 16ই আগস্ট মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নার আহ্বানে পাকিস্তানের দাবিতে সরাসরি সংগ্রাম দিবস পালন করা হয়। মানে সেই সময়টা, মানে 47-এ যে রেডক্লিফ লাইন টানা হয়েছিল, তার আগে যে কতটুকু পাকিস্তানের যাবে, কতটুকু ভারতে থাকবে, সেই অংশ নির্ধারণ করার সময়ই শুরু হয়েছিল এই ধরনের হিংসার ঘটনা। তখন 1946 সাল 16ই আগস্ট ডিরেক্ট অ্যাকশন ডে কিন্তু বাঙালি ভুলবে না, আর যেই ভুলে যাক। সেই দিনই কিন্তু তৈরি হয়ে গেছিল পশ্চিম বাংলার রূপরেখা। তা না হলে আজ পুরো বাংলাটাই, এই যে দেখছেন পুরো বাংলাটাই একটা সময় হয়তো পাকিস্তানের হাতে চলে যেত, এখান থেকে শুরু করে পুরো এত দূর। কিন্তু তা হয়নি। সেই ঘটনাগুলি কিন্তু বাংলার একটি অংশকে ভারতের অন্তর্ভুক্ত করতে সাহায্য করেছে। বলছে কি, কলকাতায় এটি গ্রেট ক্যালকাটা কিলিংসের রূপ নেয়। এই নামে আপনি গুগলে সার্চ করলে অনেক তথ্য পেয়ে যাবেন। আর হিন্দু মুসলিম এই হিংসায় প্রায় কয়েক হাজার মানুষ নিহত হয়। সংখ্যাটা সরকারি হিসেবে 4,000 থেকে 10,000 পর্যন্ত অনুমান, কিন্তু আদতে সংখ্যাটা আরও অনেক বেশি। শুধু কি কলকাতা, এরপর নোয়াখালী, সেখানেও হয় হিংসার ঘটনা অক্টোবর 1946-এ, যেখানে হিন্দুদের উপর ব্যাপক আক্রমণ করা হয়, হত্যা, লুট ও জোরপূর্বক ধর্মান্তরের ঘটনাও ঘটে। এটি কলকাতার হিংসার প্রতিক্রিয়ার হিসেবে দেখা হয়। গান্ধীজি সেখানে শান্তি প্রতিষ্ঠায় যান। মূলত তাদের যে দাবি ছিল
যে পাকিস্তানে কতটুকু বাংলা যাবে, কারণ এইখানে অনেক মুসলিম অধ্যুষিত এলাকা অনেকটাই ছিল আর হিন্দু অধ্যুষিত এলাকা ছিল পশ্চিম দিকটা। কিন্তু সোহরাওয়ার্দী সেই সময় অবিভক্ত বাংলার হত্যাকর্তা বিধাতা, তিনি চেয়েছিলেন যে এই কলকাতাটা অবশ্যই পাকিস্তানের হোক, আর সেই কারণেই তিনি কলকাতাতে ডিরেক্ট অ্যাকশনের ডাক দিয়েছিলেন। এবার আসুন, বলছে বাংলা বিভাগ এবং পশ্চিমবঙ্গের সৃষ্টি 1947 সালের 3রা জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে বাংলা প্রদেশ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভাগ করা হয়। 20শে জুন 1947 বঙ্গীয় আইন পরিষদে ভোট হয়। পশ্চিমাঞ্চলের মানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতারা 58-21 এই ভোটের ব্যবধানে বিভাগের পক্ষে ভোট দেন এবং ভারতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। পূর্বাঞ্চল পাকিস্তানে যোগ দেয়। 15ই আগস্ট 1947 ভারত স্বাধীন হলে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়, রাজধানী কলকাতা হয় এবং পূর্ববঙ্গ, যেটা পূর্ব পাকিস্তান হয় পরে 1971 পরে, যার নাম বাংলাদেশ হয়। সীমানা নির্ধারণ হয় র্যাডক্লিফ লাইন অনুসারে। এর প্রভাব কি পড়েছিল? বিভাগের ফলে লক্ষ লক্ষ হিন্দু পূর্ব বাংলা থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন। প্রায় 70 লক্ষেরও বেশি উদ্বাস্তু দেখা যায়। এটি পশ্চিমবঙ্গের অর্থনীতি ও সমাজে বিরাট চাপ সৃষ্টি করে। বিভাগের সময় ও পরবর্তীতে ব্যাপক সহিংসতাও হয়, যা আজও বিদ্যমান। আপনি চান বা নাই চান, বাংলাদেশের বাঙালিরা এখনও কিন্তু উস্কানি দেয় যারা ইতিমধ্যেই পাকিস্তানপন্থী। পরবর্তীতে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছিল পাকিস্তানের সঙ্গেই যুদ্ধ করে, কিন্তু গত 3-4 বছর ধরে দেখা যাচ্ছে সেই বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হতে যাচ্ছে, প্রায় হয়ে গেছে বলতে পারেন। এই হচ্ছে সেই অবিভক্ত বাংলার ম্যাপ সেই সময়কার, এবং এইটাই যে র্যাডক্লিফ লাইন যখন টানা হয় তখন বাংলাদেশ আলাদা হয় এবং বাকিটা পশ্চিমবঙ্গের থেকে যায়। কিন্তু সেই সময় আপনাদের বলে রাখি, এই কলকাতাকে নেওয়ার জন্যই কিন্তু মেন হিংসার ঘটনা ঘটানো হয়েছিল সোহরাওয়ার্দীর নেতৃত্বে। দেখুন, প্রথমত বেঙ্গলকে একটি স্বশাসিত রাষ্ট্র হিসেবে চেয়েছিলেন অনেকে। হ্যাঁ, কংগ্রেসেরও অনেক ছিলেন সেখানে, আর মুসলিম লীগেরও অনেকে ছিলেন, কিন্তু দুজনের মধ্যে একটা পার্থক্য ছিল। মুসলিম লীগের যারা অবিভক্ত বাংলাকে একটি রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন, তারা ভেবেছিলেন আগামীতে এই রাষ্ট্রটাই পাকিস্তানের সঙ্গে মার্চ করিয়ে নেওয়া যাবে। অন্যদিকে কংগ্রেসের যারা এই অবিভক্ত বাংলাকে রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন, তারাও কিন্তু মনে মনে ভেবেছিলেন যে পরবর্তীতে এই বাংলাকে ভারতের অংশীদার হিসেবে করে নেওয়া গেলেও যেতে পারে। কিন্তু সে ঘুরে বালি। দুপক্ষ থেকেই কয়েকজন এটুকু ভেবেছিলেন যে এরকম যদি হয়, বাংলাকে যদি স্বশাসিত স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেওয়া হয়, তাহলে সেই সময় শীর্ষে বসে থাকা সোহরাওয়ার্দী তিনি তার ধর্মীয় পাশার খেলা খেলবেন এবং সেখান থেকে লস হবে হিন্দুদেরই। তার কারণ সেই সময় অবিভক্ত বাংলায় হিন্দুরা একটু হলেও তারা সংখ্যালঘু ছিলেন। বোঝা গেল? আর যখন শীর্ষে বসে রয়েছেন একজন সোহরাওয়ার্দীর মতন ব্যক্তি, তখন সেই ছল ছাতুরিতে পা কোনো মতেই দেওয়া উচিত নয়। দেখুন, আপনাদের দেখাই 20শে জুন 1947 ঠিক কী ঘটেছিল সেই দিন। বাংলা বিভাগের সিদ্ধান্তের দিন সেই দিন, আজ যেই দিনে আপনি এই এপিসোড দেখছেন, যেই দিনে এবার বর্তমান বিজেপি সরকার পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করেছে, সেই দিনটা 1947 কি ঘটেছিল? মাউন্টব্যাটেন পরিকল্পনা 3রা জুন 1947 অনুসারে বাংলা প্রদেশকে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভাগ করার জন্য বঙ্গীয় আইনসভা বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ভোটাভুটি হয়। ভোটের বিবরণ ছিল 3টি ধরনের। প্রথমত যৌথ অধিবেশন ছিল, সমগ্র আইনসভা তাতে অংশগ্রহণ নেয়। বাংলা অবিভক্ত রেখে পাকিস্তানের সাথে যোগ দেওয়া ছিল হচ্ছে শর্ত। তার পক্ষে ভোট পড়েছিল 126টি আর বিপক্ষে ভোট পড়েছিল 90টি। মানে অবিভক্ত বাংলা এবং সেই অবিভক্ত বাংলা একসঙ্গে চলে যাবে পাকিস্তানের হাতে, সেই শর্তে ভোট পড়েছিল পক্ষে 126টি, বিপক্ষে ভোট পড়েছিল 90টি। আর দ্বিতীয়ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার মানে পূর্বাঞ্চলের সদস্যদের ভোট হয়েছিল। সেখানে বলা হয়েছিল তারা বাংলা ভাগের বিপক্ষে তারা ভোট দিয়েছিল 106টি, আর বাংলা ভাগ হোক এর পক্ষে ভোট পড়েছিল মাত্র 35টি।
অন্যদিকে পশ্চিমাঞ্চলে যেখানে হিন্দু এবং অমুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা ছিল, সেইখানে সেই সমস্ত সদস্যদের যে ভোট হয়েছিল তারা বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছিল 58টি এবং অবিভক্ত বাংলার পক্ষে ভোট পড়েছিল মাত্র 21টি। কিন্তু মাউন্টব্যাটেনের যে পরিকল্পনা ছিল সেখান থেকে পুরো পরিষ্কার ছিল, কোনো প্রাদেশিক সদস্যের ভোট যদি অবিভক্ত বাংলার বিপক্ষে যায় তাহলে সেটা মেনে নেওয়া হবে। আর সেই কারণেই মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে যে কোনো অংশের সংখ্যাগরিষ্ঠতা ভাগের সিদ্ধান্ত নির্ধারণ করবে। তাই পশ্চিমাঞ্চলের ভোটের ফলে বাংলা বিভক্ত হয় এবং পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়। এটি পূর্ববঙ্গ পরে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে আলাদা হয়ে যায়। 1947 সালের যে হিংসা, সেখানে কলকাতা, নোয়াখালী ইত্যাদি পরিস্থিতি এতটাই উত্তপ্ত করে তোলে যে অবিভক্ত বাংলা মানে ইউনাইটেড বেঙ্গল প্রস্তাব সোহরাওয়ার্দী এবং শরৎচন্দ্র বসুর তার সেই প্রস্তাব ব্যর্থ হয়। শরৎচন্দ্র বসু সেই সময় ফরওয়ার্ড ব্লকের ছিলেন, তার আগে তিনি কংগ্রেস করতেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সোহরাওয়ার্দীর সঙ্গে মিলে তিনি চেয়েছিলেন যে ইউনাইটেড বেঙ্গল হোক। কেন? আমি আগেই বলেছি, এখানে শরৎচন্দ্র বসুর উদ্দেশ্য ছিল যে আগামী দিনে এই ইউনাইটেড বেঙ্গলকে ভারতের অন্তর্ভুক্তি করে নেওয়া যাবে। আর অন্যদিকে সোহরাওয়ার্দীর একটা ভাবনা চিন্তা ছিল যে আগামী দিনে এই ইউনাইটেড বেঙ্গলকে পাকিস্তানের অন্তর্ভুক্তি করে নেওয়া যাবে। অন্যদিকে হিন্দু নেতৃত্ব যারা ছিল, যেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসেবে ভারতে রাখার দাবি জোরদার করেন। তিনি অনেক আগেই বুঝে গিয়েছিলেন যদি এরকম পরিকল্পনায় পা দিয়ে ফেলি তাহলে শীর্ষে বসে থাকা সোহরাওয়ার্দী কখনোই এমনটা হতে দেবে না যে ইউনাইটেড বেঙ্গল ভারতের অংশ হবে, বরং সর্বস্ব হারানোর চেয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা ভারতের অন্তর্ভুক্তি করানোটাই শ্রেয়। আর সেই কারণে তিনি এই যে অবিভক্ত বাংলার ইউনাইটেড বেঙ্গলের যে শর্ত তা প্রত্যাখ্যান করেছিলেন। এই ভোটের ফলে 15ই আগস্ট 1947-এ পশ্চিমবঙ্গ আনুষ্ঠানিকভাবে ভারতের প্রদেশ হয়। আর এই দিনটিকে অনেকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করেন, বিশেষ করে হিন্দু বাঙালি সম্প্রদায়ের একাংশ। আবার অনেকে এটিকে বেদনাদায়ক বিভাগের স্মৃতি হিসেবে দেখেন। দেখুন, এখানে আমি 20শে জুন কি হয়েছিল সেটা বললাম, কিন্তু এই পশ্চিমবঙ্গ সৃষ্টির নেপথ্যে যে সমস্ত মানুষদের হাত ছিল, ভূমিকা ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেটাও আপনাদের জানা দরকার। অবশ্যই আমি এখানে নাম করেছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কিন্তু এখানেই যথেষ্ট নয়। দেখুন, আপনাদের দেখাই বিভাগ, প্রথমত পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অবশ্যই তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি হিন্দু মহাসভার নেতা ছিলেন। বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলকে পাকিস্তানের অন্তর্ভুক্ত না করে ভারতে রাখার জন্য সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি বাংলা বিভাগের দাবিতে আন্দোলন গড়ে তোলেন, মাউন্টব্যাটেনকে চিঠি লেখেন এবং হিন্দু অধ্যুষিত এলাকার ভোট 58-21 এই ভোটের ব্যবধানে বিভাগের পক্ষে নিশ্চিত করতে সাহায্য করেন। অনেকের কাছে তিনি পশ্চিমবঙ্গের রক্ষাকর্তা হিসেবেও বিবেচিত, অনেকের কাছে তিনি পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা হিসেবেও বিবেচনা করা হয়। একই সঙ্গে ছিল কিরণ শঙ্কর রায়। তিনি বাংলা প্রাদেশিক কংগ্রেসের নেতা ছিলেন, বিভাগের পক্ষে তিনি ভূমিকা রাখেন। যদিও কিরণ শঙ্কর রায় একটা সময় অবিভক্ত বাংলা ইউনাইটেড বেঙ্গলের পক্ষেই সওয়াল করে যাচ্ছিলেন, যদিও তার ভুল ভাঙে অনেক দেরিতে। তিনিও এই উপলব্ধি করতে পারেন যদি একবার ইউনাইটেড বেঙ্গল হয়ে যায় তাহলে সেই ইউনাইটেড বেঙ্গল ভারতের অন্তর্ভুক্তি করানো খুব চাপের হয়ে যাবে। অন্যদিকে ছিল অবিভক্ত বাংলা মানে ইউনাইটেড বেঙ্গল প্রস্তাবের পক্ষে কে ছিলেন? হোসেন সোহরাওয়ার্দী এবং শরৎচন্দ্র বসু, বাংলার শেষ প্রধানমন্ত্রী, মুসলিম লীগের অবিভক্ত স্বাধীন বাংলা প্রস্তাবের প্রধান উদ্যোক্তা। তিনি যুক্তি দেন যে বিভাগ অর্থনৈতিকভাবে ক্ষতিকর হবে। জিন্না প্রথম দিকে এটি সমর্থন করেন। তিনি ভেবেছিলেন হ্যাঁ সোহরাওয়ার্দী তো আমাদের হয়েই কাজ করছে, কিন্তু তিনি জানতেন না যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেও একজন ছিলেন যিনি তার এই ষড়যন্ত্র কখনোই বাস্তবায়িত হতে দেবেন না। কিন্তু শরৎচন্দ্র বসু তিনিও সোহরাওয়ার্দীর দলেই ছিলেন, কিন্তু তার ভাবনা চিন্তা, তার যে দৃষ্টি, সেটা দর্শন, সেটা আলাদা ছিল। সুভাষচন্দ্র বসুর দাদা নেতাজি, তিনি এক সময় কংগ্রেস নেতা ছিলেন। সোহরাওয়ার্দীর সঙ্গে ছিলেন সোহরাওয়ার্দী বসু চুক্তি 1947-এ তিনি করেন। অবিভক্ত বাংলাকে সমাজতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে তিনি দেখতে চেয়েছিলেন। কংগ্রেস হাইকমান্ড নেহেরু এবং প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল দুজনেই তাকে বুঝিয়ে সুঝিয়ে একটা জায়গায় রাজি করাতে পারেন।
অন্যদিকে ছিল লর্ড মাউন্টব্যাটেন, তিনি ভারতের শেষ ভাইসরয় ছিলেন। 3রা জুন 1947 পরিকল্পনা প্রণয়ন করেন, যার ভিত্তিতে 20 জুন ভোট হয়। আর ছিলেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ, মুসলিম লীগ নেতা, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। প্রথম দিকে ইউনাইটেড বেঙ্গল সমর্থন করলেও পরে পাকিস্তান দাবিতে অটল থাকেন। তারপর তিনি আর বেঙ্গল নিয়ে বেশি মাথা ঘামাননি, বরং পাঞ্জাবকে নিয়ে জিন্নাহ আরও বেশি মাথা ঘামিয়েছিলেন। আর অন্যদিকে জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, তারা কংগ্রেসের হাইকমান্ড ছিলেন। ইউনাইটেড বেঙ্গল প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বাংলা বিভাগ তারা মেনে নেন এবং পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্তি করতে তারাও ভূমিকা পালন করেন। আর ছিলেন কে? মহাত্মা গান্ধী, তিনিও ইউনাইটেড বেঙ্গল প্রস্তাবের সঙ্গে কিছুটা সহানুভূতিশীল ছিলেন। তিনি এই সমস্ত যে হিংসা হচ্ছিল সেগুলো তিনি থামানোর চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত তিনি চেয়েছিলেন যে বেঙ্গল একটি মাত্র রাজ্য বা দেশ থাকুক, তাকে আলাদা যাতে না করা হয়, কিন্তু সেটা হয়নি। কারণ সেই সময় সোহরাবুর্দি এবং জিন্নার যে ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রে কেউ পা দিতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত তিনিও ব্যর্থ হন। অন্যদিকে কে ছিলেন? সিরিল র্যাডক্লিফ, সীমানা নির্ধারণ কমিশনের চেয়ারম্যান যিনি ছিলেন। আর ছিলেন নুরুল আমিন, বাংলা আইনসভার স্পিকার। ভোট পরিচালনার সময় তিনি ভূমিকা রাখেন, সেই সময় তিনি স্পিকারের ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে তিনি চলে গিয়েছিলেন পাকিস্তানে এবং পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী তিনি হয়েছিলেন। পরবর্তীতে আরও অনেক কিছু হয়েছিলেন পাকিস্তানের রুহুল আমিন। তারা কিন্তু এই দিনটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আসি পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ কিভাবে পশ্চিমবঙ্গ দিবস হলো, তার আগে আপনাদের জানাই যে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস কিন্তু আজ থেকে নয়, সেই 1947 সালের পর থেকেই মানুষ উদযাপন করুক চাই নাই করুক, এটা মনে মনে মেনে আসছে। তার ঐতিহাসিক তাৎপর্যও রয়েছে। 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভায় বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ভোটাভুটি হয়। হিন্দু অমুসলিম সংখ্যাগরিষ্ঠ পশ্চিমাঞ্চলের সদস্যরা 58-21 ভোটে বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেন। এটি মাউন্টব্যাটেন পরিকল্পনার অংশ ছিল এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মহাসভা কংগ্রেসের প্রচেষ্টার ফল ছিল। এই দিনকে অনেকে পশ্চিমবঙ্গের জন্মদিন হিসেবেও দেখেন। আর পালন কারা করে? বিজেপি ও সমর্থকরা এটিকে গৌরবের দিন হিসেবে পালন করেন। আজকেই যেমন পালন করা হলো, আপনারা দেখেছেন দিকে দিকে। 2026 সালে নবনির্বাচিত বিজেপি সরকার এটিকে সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে। রাজ্য জুড়ে অনুষ্ঠান, সভা, কুইজ ইত্যাদি আয়োজন হয়েছে। বিতর্ক অনেক রয়েছে। অনেকে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের এবং বামপন্থীরা, এটিকে বঙ্গভঙ্গ এবং হিংসার স্মৃতি হিসেবে দেখেন, যা বেদনাদায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ও এর বিরোধিতা করেছেন। তারা বলেছেন না না, এই দিনটাকে তো এরকমভাবে মানা যায় না, কারণ এটা অনেক বেদনাদায়ক দিন। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি একটি দিন বেছে নিয়েছিলেন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে। সেই দিনটি ছিল পয়লা বৈশাখ। মূলত 15ই এপ্রিল সেই দিনটি পড়ে ইংরাজি ক্যালেন্ডারে। কিছু কিছু বছরে 14 এপ্রিলও পড়ে। তাৎপর্য কি? বাংলা নববর্ষ, এটি সাংস্কৃতিক ও অসাম্প্রদায়িক ও ঐতিহ্যবাহী উৎসব। হিন্দু মুসলিম নির্বিশেষে সব বাঙালির উৎসব। নবান্ন পালন হয়, হালখাতা হয়, নাচ গান হয়, আনন্দ হুল্লোড় সব কিছুই হয়। বাংলাদেশেও এটি একটি জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা আছে, সেখানেও তারা মানে পয়লা বৈশাখকে। আচ্ছা, পালন করা হয়েছিল তৃণমূল সরকারের আমলে। 2023 সাল থেকে বাংলা দিবস হিসেবে, পশ্চিমবঙ্গ দিবস নয় অবশ্য, তিনি বলেছিলেন এটা বাংলা দিবস হিসেবে পয়লা বৈশাখকে রাজ্য দিবস ঘোষণা করা হয়। এটি অসাম্প্রদায়িক বাঙালি পরিচয়ের প্রতীক হিসেবে দেখা হয়েছিল। কিন্তু তুলনামূলক যদি আমি দৃষ্টিভঙ্গিতে দেখি, তখন দেখা যাবে যে 20 জুন অ্যাকচুয়ালি রাজনৈতিক ঐতিহাসিক ঘটনা রয়েছে। পয়লা বৈশাখ কিন্তু একটি সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী একটা নববর্ষের দিন। অন্যদিকে 20 জুন তারা বিজেপি এবং হিন্দুত্ববাদী যে সমস্ত গোষ্ঠী রয়েছে, তারা কিন্তু এই দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে বেশি মান্যতা দিচ্ছেন। আর পয়লা বৈশাখকে তৃণমূল এবং কিছু অসাম্প্রদায়িক শক্তি তারা এটাকে মনে করছেন। আর বঙ্গভঙ্গের স্মৃতি রয়েছে, হিংসার, বিভেদ ঘটনার বিতর্ক রয়েছে। তাই পয়লা বৈশাখে রাজনৈতিকভাবে জোর করে চাপানো বলে এই অভিযোগ রয়েছে। কিন্তু 20 জুন সরকারিভাবে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস, আর পয়লা বৈশাখ সাংস্কৃতিক উৎসব হিসেবেই থেকে যাবে বলে জানানো হয়েছে বর্তমানে বিজেপি সরকারের তরফ থেকে। আশা করি বোঝাতে পারলাম। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে।
আর যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন, আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম। কিরে তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।